হ্যালো, আসসালামু আলাইকুম। স্বাগতম আরেকটি নতুন ভিডিওতে। তো আমরা গত ভিডিওতে আলোচনা করেছিলাম রক্ত শুরু করেছি এবং যে আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে রক্ত কি, রক্ত কিভাবে দেহে পরিবাহিত হয়, তারপরে হচ্ছে রক্ত কয়টি ভাগে বিভক্ত, রক্তরস কতটুকু আমাদের শরীরে থাকে এবং রক্ত যে রস বা রক্তের যে বিভক্ত করতেছি আমরা, রক্তকে ভাঙতেছি, এটা কীভাবে ভাঙলাম, যে মেশিনের মাধ্যমে, সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। তো আজকে আমাদের প্রথম আলোচনার টপিক সেটা শুরু করব লোহিত রক্তকণিকা থেকে, যেটাকে ইংলিশে আমরা বলি আরবিসি। তো আমার এই চ্যানেলের ভিডিওগুলো খুব শর্ট আকারে আসবে, কেন না ভিডিও ডিউরেশন যদি বেশি লং হয় তখন দেখা যায় যে দেখতে ভালো লাগে না, এবং যারা ভিডিও প্লে করে তারা অতক্ষণ ধৈর্য সহকারে দেখা তাদের পক্ষে সম্ভব হয় না, যার কারণে কয়েকটি পার্ট করে করে আমরা ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আপনারা সাথেই থাকবেন, ধন্যবাদ। তো আমরা আজকে শুরু করব আরবিসি থেকে, যেটাকে আমরা বলতেছি লোহিত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা বা আরবিসি। তো এই আরবিসি আমরা কিসের মধ্যে পড়ছি? রক্তকণিকা, অর্থাৎ রক্তে যেসব কোষীয় উপাদান থাকে, হ্যাঁ, সেগুলো কি কি আমরা তিন ধরনের পড়েছি। একটা হচ্ছে লোহিত রক্তকণিকা, একটা শ্বেত রক্তকণিকা এবং একটি অনুচক্রিকা। তো আমরা আজকে আরবিসি বা লোহিত রক্তকণিকা নিয়ে ডিসকাস করব। তো আসলে প্রথমে যেটা জানতেই হবে, না জানলে না, যে আরবিসিটা কি দিয়ে তৈরি হচ্ছে। যদি এই আরবিসি যদি রক্তের একটি উপাদান হয়ে থাকে, তাহলে এই লোহিত রক্তকণিকা অর্থাৎ আরবিসির উপাদানটা কি 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 নিয়ে গঠিত। হ্যাঁ, তো আরবিসি একটি কোষ নিয়ে গঠিত। সেই কোষের নাম হচ্ছে ইরাইথ্রোসাইট। ইরাইথ্রোসাইট বা এরিথ্রোসাইট। এই কোষ দিয়ে গঠিত। এখন এই ইরেথ্রোসাইটকে তোমাদের বোর্ড বইয়ে দেওয়া আছে, আবার দুটা ভাগে ভাগ করে দেওয়া আছে। একটা হচ্ছে ইরাইথ্রোস, শব্দের অর্থ লোহিত, আর সাইট্রোস, শব্দের অর্থ হচ্ছে কোষ। তো এই আরবিসিটা দেখতে কেমন? আমরা যদি পরের প্রশ্নতে যাই, তাহলে এই প্রশ্নটা হচ্ছে যে আরবিসি দেখতে কেমন। যেহেতু আমরা বলতেছি এক ধরনের কোষ ইরাইথ্রোসাইট, তো এই কোষটা দেখতে কিরকম এবং এই কোষের ফলে যে আরবিসিটা তৈরি হচ্ছে, এই আরবিসিটা দেখতে কেমন হচ্ছে। তো যেটা বলা আছে যে আরবিসি গোলাকার, দ্বি অবতল বিশিষ্ট। আমরা আরেকবার বলি যে লোহিত রক্তকণিকা গোলাকার এবং দ্বি অবতল বিশিষ্ট। দ্বি অবতল, দ্বি অবতল মানে আমরা আসলে কি বুঝি? ধরে নাও এটি একটি সমতল। এই সমতল সারফেসে বা সমতলের উপরে যদি তুমি দুই দিক থেকে যদি চাপ প্রয়োগ করো, ধরলাম উপর থেকেও তুমি চাপ দিচ্ছ, নিচের দিক থেকেও চাপ দিচ্ছ, এই চাপ দেওয়ার ফলে তার যে উপরের সারফেস থেকে কিছু অংশ নিচের দিকে দেবে যাবে, আবার নিচের সারফেস থেকে কিছু অংশ উপরের দিকে ঢুকে যাবে। এই যে মাঝখানে যে চাপ খেয়ে থাকবে, যে চাপানো যে অংশটা, এটাই জন্যই বলা হচ্ছে দ্বি অবতল, মানে ভিতরের দিকে
অবতল, বাহিরের দুই সাইড দিয়ে হচ্ছে উত্তল। বোঝা গেছে? আচ্ছা, তো দ্বি অবতল বিশিষ্ট গোলাকার এবং নিউক্লিয়াস বিহীন। অনেক সময় প্রশ্ন আসে যে রক্তকণিকার ভিতরে কোনটিতে নিউক্লিয়াস থাকে না, তখন উত্তরটা হবে আরবিসি, লোহিত রক্তকণিকা। তো এই লোহিত রক্তকণিকার ব্যাস অনেক সময় এমসিকিউতে আসে, স্থূলতা এমসিকিউতে আসে, এগুলো এমসিকিউর জন্য। তো আরবিসির গড় ব্যাস হচ্ছে 7.3 মাইক্রোমিটার, 7.3 মাইক্রোমিটার। আর স্থূলতা হচ্ছে 2.2 মাইক্রোমিটার, যেটা আমরা বলতেছি স্থূলতা। আর 7.3 এটাকে আমরা বলতেছি ব্যাস। ঠিক আছে, এখন এই আরবিসিরও নির্দিষ্ট কিছু সংখ্যা আছে, যেহেতু কোষ, সেই সংখ্যাটা কতটুকু, এই সংখ্যাগুলো বয়স ভেদে বিভিন্ন ধরনের হয়ে থাকে। যেমন যদি আমরা একটি পূর্ণবয়স্ক, একটি অ্যাডাল্ট পার্সনের কথা চিন্তা করি, অ্যাডাল্ট পার্সনের ক্ষেত্রে তার শরীরে অর্থাৎ রক্তের ভিতরে এই লোহিত রক্ত কণিকার সংখ্যা বা পরিমাণ কতটুকু? 50 লক্ষ। 50 লক্ষ। এবং শিশুদের ক্ষেত্রে চাইল্ডদের ক্ষেত্রে এর সংখ্যা হচ্ছে 60 থেকে 70 লক্ষ। ঠিক আছে, এই সংখ্যাগুলো তোমাকে মুখস্থ রাখতে হবে। এবং সদ্য ভূমিষ্ঠ অথবা যে এখনো ভূমিষ্ঠ হয়নি, প্রিনেটাল লাইফ, ভ্রূণ দেশীয়, ফিটাল, এদের আরবিসির সংখ্যা হয়ে থাকে 80 থেকে 90 লক্ষ। এবং ফিমেলে থাকে হচ্ছে 45 লাখ। এটা অ্যাডাল্ট মানে বোঝানো হয়েছে মেল, একটি পূর্ণবয়স্ক পুরুষ, এবং ফিমেল হচ্ছে একটি পূর্ণবয়স্ক মহিলা। আমরা কত দিনই আগামীকালকের ক্লাসেও আলোচনা করা হয়েছে যে প্রত্যেকটা জিনিস, সেটি কোনো অঙ্গের ওজন হোক, তার বা হচ্ছে শরীরের যে কোনো উপাদানই হোক, একজন পুরুষের থেকে একজন মহিলার দেহে তাদের সংখ্যা সমষ্টিটা হবে হচ্ছে খুবই কম। খুবই কম বলতে পুরুষের তুলনায় কম। আবার খুবই কম মানে যে একেবারেই নাই তা না, আছে, বাট হচ্ছে পুরুষের ক্ষেত্রে কম। দেখা গেল যে পুরুষের যদি সেই উপাদানটা যদি 1 কেজি থাকে, তাহলে একজন ফিমেল বা হচ্ছে মহিলা, তাদের শরীরে হয়তো 50 গ্রাম থেকে হচ্ছে 500 গ্রাম থেকে 800 গ্রাম, অর্থাৎ 500 গ্রাম থেকে 800 গ্রাম। যদি একটি পুরুষের ক্ষেত্রে 1 কেজি হয়ে থাকে, তাহলে সেটি একটা মেয়ের ক্ষেত্রে হাফ কেজি থেকে 800 গ্রাম সামথিং, অর্থাৎ 1 কেজি থেকে কম থাকবে। বুঝে গেছি? তো সেই কারণে মেয়েদের শরীরে আরবিসির সংখ্যা 45 লক্ষ, আর একজন পূর্ণবয়স্ক পুরুষের শরীরে 50 লক্ষ। কেন? এখানে একটি হরমোনের কারণেও এই তারতম্যটা দেখা যায়। কেন? কোন হরমোন? আমরা সবাই জানি আমাদের ছেলেদের দেহে টেস্টোস্টেরন নামক এক ধরনের হরমোন থাকে। টেস্টোস্টেরন এটি খুবই গুরুত্বপূর্ণ একটি হরমোন, যে হরমোনের কারণে হচ্ছে
ছেলেদের দেহে আরবিসি অর্থাৎ রক্তের পরিমাণ বলো, কোনো হরমোনের পরিমাণ বলো, বা যে কোনো কিছুর উপাদান যদি বলো, সেটা হচ্ছে বেশি হয়ে থাকে, যা মেয়েদের শরীরের থেকে প্রোডাকশন হয়, কিন্তু এই হরমোনের পরিমাণ খুবই কম, এতটাই কম যে সেটা কাউন্ট করার মতো না। হ্যাঁ, এবং সেই সাথে এগুলো তো হচ্ছে আরবিসি বা লোহিত রক্তকণিকার যে ভ্যালুগুলো, সেগুলো মনে রাখতে হবে পরীক্ষার জন্য। এবং এই রক্ত সংখ্যা বা রক্তকোষের সংখ্যা আবার কিছু কন্ডিশন ভেদে বেড়ে যায়। যেমন হচ্ছে তুমি যখন এক্সারসাইজ করতেছো, শরীরে যখন ব্যায়াম করতেছো বা কোনো পরিশ্রম করতেছো, হ্যাঁ, তখন এর সংখ্যা বেড়ে যেতে পারে। এবং আরেকটা কন্ডিশন কি, মেয়েদের প্রেগনেন্সি, ডিউরিং প্রেগনেন্সি পিরিয়ড, যেটা গর্ভকালীন সময়, এই সময়ে দেখা যায় যে শরীরের এক্সট্রা মেকানিজমগুলো, ক্রিয়ার, তারপর হচ্ছে অ্যাকশন রিয়াকশনগুলো, এগুলো বেশি হওয়ার কারণে এই রক্তের কোষগুলোর সংখ্যা বৃদ্ধি পেয়ে থাকে। তাই বলে যে শুধুমাত্র রক্তের উপাদান বলো বা আয়তন বলো বাড়তি থাকে তা না, অনেক কিছু কিছু কন্ডিশনে আছে সেগুলো রক্ত শরীরে কম উৎপাদন হয় বা রক্তের লেভেলগুলো হচ্ছে শরীরে কমে যায়। আচ্ছা, এখানে আরেকটা লাইন বলা আছে তোমাদের বোর্ড বই, যে প্রতি ঘন মিলিলিটার রক্তে লোহিত রক্তকণিকার সংখ্যা প্রায় 50 গুণ। ঠিক আছে, এবং এর থেকে যদি 25%ও কম হয়, তখন সেটাকে আমরা একটা ডিজিজ কন্ডিশনের নামে জানি, যেটাকে বলা হয় হচ্ছে অ্যানিমিয়া। অ্যানিমিয়া অ্যানিমিয়া একটি ডিজিজ কন্ডিশন, যেটাকে একটা অ্যাবনর্মাল কন্ডিশনও বলা যায়। অ্যানিমিয়া মানে কি, রক্ত স্বল্পতা। রক্ত রক্ত স্বল্পতা বা ডেফিসিয়েন্সি। আর কারো যদি শরীরে রক্তের পরিমাণ 65 লাখের থেকেও বেশি হয়ে যায়, সেটাকে আমরা বলি হচ্ছে পলিসাইথেমিয়া। তাহলে শরীরে বেশি রক্ত থাকাও ভালো না এবং বেশি কম থাকাও ভালো নয়। তাহলে কীরকম একটি ব্যালেন্স, হ্যাঁ, নিউট্রাল একটা মানে থাকতে হবে, যার ফলে কোনো ধরনের আমাদের যে অ্যাবনর্মাল কন্ডিশন সেগুলো গ্রো আপ করতে পারবে না। ঠিক আছে, তাহলে আমরা যেটা জানতে পারলাম সেটা হচ্ছে রক্ত স্বল্পতা কেন হয়, যদি আরবিসি বা রক্তকোষের যে কোনো রক্তকোষের হচ্ছে তাদের সমষ্টির সংখ্যা যদি কমে যায়। ঠিক, হ্যাঁ, এক্ষেত্রে আরবিসিকেই বলা হয়, কারণ আরবিসি দেখতে লাল লাল কেন, এর মধ্যে এক ধরনের রঞ্জক পদার্থ থাকে যেটাকে বলা হয় হিমোগ্লোবিন। এই হিমোগ্লোবিনের কারণে হচ্ছে রক্ত দেখতে লাল বর্ণের হয়ে থাকে। এবং এই হিমোগ্লোবিনেরও হচ্ছে অনেক ধরনের কাজ থাকে, যেমন হচ্ছে অক্সিজেন ট্রান্সপোর্ট করা, হ্যাঁ, আবার নিউট্রিশনাল সাবস্টেন্সগুলো ট্রান্সপোর্ট করা, এগুলো হিমোগ্লোবিনের মাধ্যমেই সাধারণত পরিবাহিত হয়ে থাকে। তো এই হিমোগ্লোবিন যদি কম উৎপাদিত হয়, তাহলে দেখা যাবে যে হচ্ছে রক্তের কালার ঠিকভাবে উপস্থাপিত হচ্ছে না, এবং রক্ত যে উপাদান, একটা উপাদান কমার সাথে সাথে এবং বাকি উপাদানগুলো আস্তে আস্তে কি হয়, আধিক্য দেখা দেয়। বুঝে গেছে? তো এই হিমোগ্লোবিনের সোর্স কি থেকে আসলে এই হিমোগ্লোবিনটা তৈরি হচ্ছে, যদি আমরা হিমোগ্লোবিনের যদি সিনথেসিস বলি বা হচ্ছে এর কিভাবে হিমোগ্লোবিন তৈরি হয়, হ্যাঁ, হিমোগ্লোবিনের দুইটি অংশ থাকে, একটা হচ্ছে হিম, একটা হচ্ছে গ্লোবিন। হিম হচ্ছে রক্ত, হ্যাঁ, যেটা হচ্ছে আয়রন থেকে আসে, হ্যাঁ, আয়রন আমরা সবসময় আয়রন নামে জানি, যেটাকে লৌহ বলা হয়। তো এখান থেকে হিমের যে কন্টেন্টটা সেটি আসবে, এবং গ্লোবিন বা গ্লোবিন নামে এক ধরনের প্রোটিনের সমষ্টি নিয়ে গঠিত হচ্ছে এই হিমোগ্লোবিন। হ্যাঁ, এই হিমোগ্লোবিন আবার বিভিন্নভাবে তৈরি হয়, যেমন হচ্ছে আলফা 2 আলফা চেন অ্যান্ড 2 বিটা চেন। হ্যাঁ, আর এই হিম তৈরি হচ্ছে
টু সাকসিনাইল কোয়ে এবং টু অ্যাসিটাইল কোয়ের যে ফিউশন ফর্ম, যেটা এটা অনেক বিস্তারিত আলোচনা। এটা হচ্ছে এখন তোমাদের লেভেলে এতটুকু ডিটেলসে এত যাওয়ারও দরকার নেই। যেটুকু না জানলেই না, সেটা হচ্ছে আয়রন থেকে আমাদের হিম আসতেছে, হ্যাঁ, হিমের যে সাবস্টেন্স সেগুলো আসতেছে, এবং প্রোটিন এক ধরনের গ্লোবিউলিন নামক এক ধরনের প্রোটিন থেকে এগুলোর সংমিশ্রণ আকারে আমরা হিমোগ্লোবিন পাচ্ছি। ঠিক আছে, এই জন্যেই দেখা যাবে যে কোনো রোগীকে যাদের রক্ত স্বল্পতা দেখা দেয় তাদের হচ্ছে খাবারের মাধ্যমে বলে যে আয়রন জাতীয় খাবার খেতে। হ্যাঁ, তো এই আয়রন জাতীয় খাবার খাওয়ার মাধ্যমে রক্তের যে উৎপাদন প্রক্রিয়া এটি চলমান থাকে। হ্যাঁ, তো শুধুমাত্র যে আমরা আয়রন খেয়ে যাব, বাট তাহলে কি আমরা যে আয়রন খাচ্ছি সেটা কি আমাদের শরীরে প্রপারভাবে যে মেটাবলিজম সেটা হচ্ছে কিনা সেদিকেও আমাদের খেয়াল রাখা অতীব গুরুত্বপূর্ণ। কেননা আয়রন আমাদের শরীরে যেভাবে যায়, যাওয়ার পরে এটা অ্যাক্টিভেট হওয়ার জন্য, এটা হচ্ছে সক্রিয় হওয়ার জন্য একটি ভিটামিনের দরকার হয়, সেটা হচ্ছে ভিটামিন সি। কেউ যদি আয়রনের সাথে যদি ভিটামিন সিও যদি না খায়, তাহলে সেই ক্ষেত্রে তার শরীরে কোনো ধরনের রক্ত তৈরির যে কার্যাবলী আছে সেগুলো সঞ্চালিত হবে না। হ্যাঁ, অনেকেই সে আমাদের যেগুলো ডক্টররা আছে তাদের কাছে সাজেশন চাই যে আমি আয়রন জাতীয় খাবার খাই কিন্তু তাও আমার রক্তের লেভেল কেন বাড়তেছে না। তখন ডক্টর ভিটামিন সি সাজেস্ট করে। যদি সে ভিটামিন সি যদি প্রপারভাবে না খায়, সেক্ষেত্রে তার শরীরের রক্তের স্বল্পতা দেখা দেবে। আরেকটা দেখা দিবে যে দীর্ঘদিন যাবৎ যে আমরা অ্যান্টি গ্যাস্ট্রাইটিস, অর্থাৎ আমরা যে গ্যাসের ওষুধগুলো খেয়ে থাকি, এই গ্যাসের ওষুধ খাওয়ার ফলেও আমাদের আয়রন শরীরে কাজ করতে পারে না, তখনও রক্ত স্বল্পতা দেখা যায়। তো এই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। তো এই যে রক্ত যে তৈরি হচ্ছে, রক্তের তৈরি হওয়ার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াকে বলা হয় যে হেমোসাইটোসিস বা এরাথ্রোপোয়েসিস। ইরাইথ্রোপোয়েসিস আমরা কাকে বলতেছি? যে প্রক্রিয়ার মাধ্যমে রক্ত তৈরি হয়, হ্যাঁ, সেটিকে আমরা বলতেছি ইরাইথ্রোপোয়েসিস। অথবা রক্তের পরিবর্তে তোমরা আরবিসিও বলতে পারো, যে যে প্রক্রিয়ার মাধ্যমে রোহিত রক্তকণিকা তৈরি হয় তাদেরকে সে বলা হয় যে ইরাইথ্রোপোয়েসিস। হ্যাঁ, তো ইরাইথ্রোপোয়েসিস এক ধরনের যে প্রিম্যাচিওর অর্থাৎ আদি অবস্থা, এটা আসে হচ্ছে ইরাইথ্রোব্লাস্ট থেকে। ইরাইথ্রোসাইট এই কোষ পরে ম্যাচিওর, যেটাকে আমরা বলি যে বয়স্ক, হ্যাঁ, অ্যাডাল্ট হয়ে যাওয়া। তো চাইল্ড অবস্থায় এই ইরাইথ্রোসাইটের নাম ছিল হচ্ছে ইরাইথ্রোব্লাস্ট। ব্লাস্ট শব্দটির অর্থ হচ্ছে প্রিম্যাচিওর। প্রিম্যাচিওর মানে হচ্ছে সেটা এখনো অ্যাডাল্ট হয় নাই। হ্যাঁ, আর ব্লাস্টের পরবর্তী ধাপ, সে যখন অ্যাডাল্ট হয়ে গেল তখন তার নাম হয়ে যাবে ইরাইথ্রোসাইট। এই যে ইরাইথ্রোসাইট তৈরি হচ্ছে, আবার এই ইরাইথ্রোব্লাস্ট আবার তার মাতৃকা কোষ থেকে, অর্থাৎ স্টিম জাতীয় সেল যেগুলো আছে, স্টিম কোষ বা মাতৃকা কোষ, এখান থেকে আসবে। তো এক একটা জিনিসে কনভার্ট হওয়ার প্রক্রিয়া আছে। হ্যাঁ, তো এগুলো আমাদের আরো পরবর্তীতে আমরা যখন পড়বো তখন ডিটেলসে আমরা জানার চেষ্টা করব। তো এরপরে যে জানতে হবে যে আমাদের এই পৃথিবীতে যে সকল যে কোনো কিছু যদি সেটি তৈরি হয় তার ধ্বংস অবধারিত। মানে জন্মগ্রহণ করলেই ধরে নিতে হবে যে সে এক সময় মৃত্যুবরণ করবে বা ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, ঠিক একইভাবে আরবিসি অর্থাৎ লোহিত রক্ত কণিকা যেরকম তৈরি হচ্ছে, ঠিক একটি তারও আয়ুষ্কাল আছে বা তারও হায়াত যেটাকে আমরা বলি,
মুসলিম ভাষায়, যে হায়াত, হ্যাঁ, মানে সে কতদিন বেঁচে থাকবে, তার যাত্রাটা কত দিনের। হ্যাঁ, আমরা অনেক সময় অনেক জায়গায় ঘুরতে যাই না, কেউ কক্সবাজার যায়, কেউ বান্দরবন, কেউ সাজেক, হ্যাঁ, এগুলোতে তো আমরা পার্মানেন্টলি যাই না, আমরা যাই কিছু সময়ের জন্য, হইতে পারে 3 দিন, 7 দিন, 10 দিন, 15 দিন, হ্যাঁ, 1 মাস, 1 বছর, বাট তারপরও আমরা আগের জায়গায় ফিরে আসি, আমাদের যেখানে ডেস্টিনেশন, সেই জায়গায় আমরা ফিরে আসি, অর্থাৎ যেখান থেকে আমরা যাত্রা শুরু করি সেখানে আবার আমরা ফিরে আসি। ঠিক একইভাবে এই আরবিসি কোষটা যখন সে তৈরি হচ্ছে, বা ইরেথ্রোসাইট যখন তৈরি হচ্ছে, বা রক্তের কণিকা যখন তৈরি হচ্ছে, যেটাই বলো না কেন, তারও একটি ধ্বংস টাইম আছে, সময় আছে। সেই সময়টা কতটুকু? সেই সময়টি হচ্ছে 120 দিন অথবা 4 মাস। 120 দিন বা 4 মাস, মাসের হিসাব যদি তোমরা করো তাহলে 4 মাস, আর যদি এই দিন হিসাব করো তাহলে হচ্ছে 120 দিন। এই 120 দিন পরে কি হয়? এই 120 দিন পর রক্তকণিকাটা সে কি হয়? ধ্বংস হয়ে যায়। কই হয়? স্প্লিন নামক একটা অর্গানে। কি অর্গান নাম? স্প্লিন, যেটা আমরা বাংলায় বলি হচ্ছে প্লীহা। এখন স্যার প্লীহা কি, বা ভাইয়া প্লীহা কি? প্লীহা যারা হচ্ছে আমরা মুসলিম আছি, আমাদের কোরবানির সময় যে আমরা যে খাসি বা গরু কাটাকাটি করতে হয়, তখন তোমরা খেয়াল করে দেখবা যে কিডনির মতো একটি অর্গ্যান বা অঙ্গ, কিন্তু অ্যাকচুয়াল কিডনি না, তার সাইজগুলো হচ্ছে কিডনি বা আকারে একটু বড়, এবং তার গায়ে মনে হয় যে কিছু বলের মতো স্ট্রাকচার, গঠন আছে, হ্যাঁ। এরকম একটা অঙ্গকে আমরা বলতেছি স্প্লিন বা স্প্লিহা। এই স্প্লিহার মধ্যে কিছু মজ্জা থাকে, যেটাকে আমরা বলি পাল্প, যেমন রেড পাল্প, এবং সাদা মজ্জাকে আমরা বলতেছি হোয়াইট পাল্প, হ্যাঁ। এগুলো উপাদানগুলো এই প্লিহা বা স্প্লিনের মধ্যে থাকে। তো 120 দিন পরে এই যে আরবিসি অর্থাৎ লোহিত রক্তকণিকা এই স্প্লিনে বা প্লিহাতে আসে, এবং এখানে এর কবর হয়, অর্থাৎ মারা যায়। মারা যাওয়ার পরে সে আবার কি হয়? সে তো মারা গেল, এখন তার জায়গা তো ফিল আপ করতে হবে, হবে না? হবে, অবশ্যই হবে। কারণ দেখা যায় যে আমাদের বাংলাদেশি সমাজে বা যে কোনো কান্ট্রিতে যে ইলেকশন বা নির্বাচন হয়, সেক্ষেত্রে কি একটা সরকার যদি চলে যায়, বা যে কোনো কারণে হোক তার মেয়াদ যদি শেষ হয়ে যায়, তাহলে সেই জায়গাতে অন্য কাউকে তো আসতে হয় সেই জায়গাটা ফিল আপ করার জন্য, সেই জায়গায় এসে কাজ করার জন্য। ঠিক একই রকম ভাবে সে এই যে পুরাতন একটা আরবিসি কোষ যে প্লীহাতে গিয়ে মারা গেল, তার জায়গাটা কে পূরণ করবে? নতুন একটা আরবিসি কোষ তৈরি হবে। বুঝে গেছে? এইভাবে তার একটা যে জীবনকালের চক্র, সেটি 120 দিন পর সে মারা যাবে, মারা গিয়ে আবার নতুন করে জন্মগ্রহণ করবে একটি কোষ। তো এই লোহিত রক্তকণিকার ভিতরে কিছু উপাদান থাকে, হ্যাঁ, জৈব অজৈব কিছু উপাদান থাকে, এবং কিছু পানি থাকে। পানি হচ্ছে তোমার 60 থেকে 70% পানি থাকে, এটাকে বলতেছি আমরা পানি। এবং কিছু কঠিন পদার্থ থাকে, হার্ড সাবস্টেন্স, সেগুলো হচ্ছে কতটুকু? 30 থেকে 40%। হ্যাঁ, এই যে হার্ড সাবস্টেন্সগুলো আমরা বলতেছি, এই যে কঠিন পদার্থ, এগুলোর মধ্যে 90% থাকতেছে হচ্ছে হিমোগ্লোবিন। বোঝা গেছে? এবং বাকি 10% বিভিন্ন ধরনের হচ্ছে প্রোটিন থাকে, কোলেস্টেরল থাকে, অজৈব লবণ থাকে, পটাশিয়াম থাকে, হ্যাঁ, এগুলো থাকতে পারে। এখন অনেক সময় পরীক্ষায় 2 মার্কের জন্য অথবা বেশিরভাগ খ নাম্বার প্রশ্নেই দিয়ে দেয় যে লোহিত রক্তকণিকার কাজ ব্যাখ্যা করো। লোহিত রক্ত কণিকার
কাজ ব্যাখ্যা করো। হ্যাঁ, লোহিত রক্তকণিকার কাজ কি? লোহিত কণিকার কাজ, প্রথম যে কাজটা হচ্ছে সেটি হচ্ছে ফুসফুস থেকে দেহকোষে অধিকাংশ অক্সিজেন পরিবহন করে। এই লোহিত রক্তকণিকার ভিতরে যে হিমোগ্লোবিন নামক পদার্থটি থাকে, এই পদার্থ দেহের ম্যাক্সিমাম, এই যে আমাদের যে শরীরের ভিতরে যে শ্বসন ক্রিয়া চলতেছে, ক্রিয়া বিক্রিয়া, হ্যাঁ, এই শ্বসন ক্রিয়ার ফলে আমাদের শরীরের ভিতরে কি তৈরি হয়? কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। সেগুলো কি ভালো? অবশ্যই ভালো না। এই কার্বন ডাই অক্সাইডগুলোকে আমাদের শরীর থেকে কি করতে হবে? নিষ্কাশিত করতে হবে, বের করতে হবে। কিছু কার্বন ডাই অক্সাইড হচ্ছে এগুলো গ্যাসের মাধ্যমে বের হয়, এবং কিছু অংশ বিভিন্ন কারণে বের হইতে পারে। তো এই যে কার্বন ডাই অক্সাইড বের হচ্ছে বায়ুমণ্ডলে আমরা ছাড়তেছি, হ্যাঁ, এবং বায়ুমণ্ডল থেকে আমরা কি করতেছি? অক্সিজেন নিচ্ছি। কারণ আমাদের শরীরে সব যে ক্রিয়া বিক্রিয়াগুলো হচ্ছে, এই ক্রিয়া বিক্রিয়াগুলোকে অ্যাক্সিলারেট করার জন্য, অর্থাৎ ত্বরান্বিত করার জন্য আমাদের অক্সিজেনের প্রয়োজন হয়। হ্যাঁ, অক্সিজেনের ফলে আমাদের জারণ প্রক্রিয়া সম্পন্ন হয়। জারণ মানে কি তোমরা বলছো? অক্সিজেনের সাহায্যে যে কোনো জিনিস ভাঙা, সেটাকে বলা হয় জারণ। অক্সিজেন ত্যাগ করার প্রক্রিয়া হচ্ছে জারণ, এবং অক্সিজেন যে ভাঙতেছে, এগুলো ক্রিয়া বিক্রিয়া হয়ে থাকে। হ্যাঁ, তো একটি হচ্ছে অক্সিজেন গ্রহণ করতেছে, এবং কার্বন ডাই অক্সাইড কি করতেছে? ত্যাগ করতেছে। এটা তো একটা গ্যাসীয় বস্তু। এগুলো ধরে নিয়ে যাওয়ার জন্য কে যায়? সেটি হচ্ছে হিমোগ্লোবিন, যেটি কই থাকে? রক্তে থাকে। রক্তের কার ভিতরে থাকে? লোহিত রক্তকণিকার ভিতরে থাকে। সিম্পল। এবং রক্তে এক ধরনের উপাদান থাকে যেটি হচ্ছে আমাদের শরীরের ভারসাম্য রক্ষা করে। দ্বিতীয় উপাদান হচ্ছে ভারসাম্য রক্ষা বা ব্যালেন্স করা। কিসের ব্যালেন্স হইতে পারে? আমাদের শরীরের ভিতরে বিভিন্ন ধরনের অ্যাসিড অ্যান্ড বেস থাকে। এই অ্যাসিড বেসটা মেনটেন করতেছে কে করতেছে? একটি বাফার। তোমরা বায়োকেমিস্ট্রিতে বাফার দ্রবণ সম্পর্কে বিস্তারিত ওখানে পড়ে ফেলবা, বা যারা পড়ে ফেলছো তারা অলরেডি বুঝে গেছো যে বাফার কি। যে বাফার হচ্ছে এমন এক ধরনের সাবস্টেন্স বা হচ্ছে সলিউশন, বাফার সলিউশন বা বাফার যেটা বলো না কেন, সেটি হচ্ছে আমাদের শরীরের যদি কোনো অম্লীয় ভাব তৈরি হয় সেটিকে ব্যালেন্স করতেছে, এবং যদি কোনো ক্ষারীয় ভাব তৈরি হয় সেটাকেও ব্যালেন্স করতেছে। কিভাবে? যদি পিএইচ বেড়ে যায় তাহলে অটোমেটিক্যালি কমায় দিবে, আর যদি কমে যায় তাহলে বাড়ায় দিবে। কিন্তু কিছু কিছু কন্ডিশনে বাফার ঠিকভাবে কাজ করতে পারে না। সেগুলোর কিছু ডিজিজ কন্ডিশন, যেমন অ্যাসিডোসিস, অ্যালকালোসিস, যেটা আমরা জানি, এগুলোর কারণে হয়ে থাকে। এবং এর ভিতরে কিছু অ্যান্টিজেন, অ্যান্টিবডি এগুলো থাকে, যেগুলো হচ্ছে ব্লাড গ্রুপিং এর জন্য দায়ী। কারণ তোমরা জানো যে ব্লাড গ্রুপ, আমাদের কয়েক ধরনের ব্লাড গ্রুপ আছে, যেমন হচ্ছে এ, তারপর হচ্ছে বি গ্রুপ, ও গ্রুপ, এ বি গ্রুপ। হ্যাঁ, এবং এক ধরনের রেয়ার একটা ব্লাড গ্রুপ পাওয়া যায়, যেটা হচ্ছে দেখা যায় যে প্রতি 10,000-এ হয়তো একজনের হয়ে থাকে, যে সেটাকে বলা হয় হচ্ছে বম্বে বম্বে ব্লাড গ্রুপ। ঠিক আছে, এটা অনেক রেয়ার, এটা সচরাচর দেখা যায় না। যার কারণে একটা কোনো প্রতিবেদনে বলা হয়েছিল যে প্রতি 10,000 বা 20,000-এ দেখা যায় একজনের এই ব্লাড গ্রুপের রক্তধারী ব্যক্তি শনাক্ত করা যায়। এরপরে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে 2 নাম্বার রক্তকণিকা বা রক্তরস। সেটি হচ্ছে শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্ত কণিকা। শ্বেত রক্তকণিকা। শ্বেত শব্দের অর্থ কি? শ্বেত, অনেক সময় বলে না যে অমুকের কিছু নির্মাণ করেছে বা হচ্ছে বাড়ি করেছে, সেটি হচ্ছে কি? শ্বেত পাথরের তৈরি। অর্থাৎ শ্বেত মানে হচ্ছে সাদা। শ্বেত মানে কি?
সাদা। আর রক্তকণিকা মানে হচ্ছে ব্লাড সেল, যার কারণে একে বলা হয় কি ডাব্লিউবিসি বা শ্বেত রক্তকণিকা। এই শ্বেত রক্তকণিকা এক ধরনের কোষ দিয়ে তৈরি, যেমন লোহিত রক্তকণিকা এক ধরনের কোষ দিয়ে তৈরি যেটাকে বলা হচ্ছে ইরাইথ্রোসাইট। ঠিক একই রকম ভাবে শ্বেত রক্তকণিকাও এক ধরনের কোষ দিয়ে গঠিত হয়, সেই কোষের নাম হচ্ছে লিউকোসাইট। লিউকোসাইট। এই লিউকোসাইট নামক কোষ থেকে আমাদের যে শ্বেত রক্তকণিকা বা হচ্ছে ডাব্লিউবিসি সেটি তৈরি হয়। মানবদেহে পরিণত শ্বেত রক্তকণিকা হিমোগ্লোবিন বিহীন, কারণ এর মধ্যে কোনো ধরনের হিমোগ্লোবিন রঞ্জক পদার্থ যেটা সেটা থাকে না। হ্যাঁ, কোনো রঞ্জক পদার্থ না থাকার কারণে এদেরকে শ্বেত রক্তকণিকা নামে ডাকা হয়। এই রক্তকণিকাগুলো দেহের ভারসাম্য প্রতিরক্ষাকারী। হ্যাঁ, ভারসাম্য মানে হচ্ছে যে ব্যালেন্স মেনটেন, যেটা হ্যাঁ প্রতিরক্ষাকারী অর্থাৎ ডিফেন্সিভ। ডিফেন্সিভ ডিফেন্সিভ কোষ বা ডিফেন্সিভ ইউনিট। ঠিক আছে, প্রত্যেকটি দেশের একটি ডিফেন্স ইউনিট থাকে যেটা কি করে তাদের বহির শত্রুদের আক্রমণ প্রতিহত করে। হ্যাঁ, যে বহিরা দেশের যে শত্রুগুলো আছে তারা যেন হচ্ছে দেশের ভিতরে যেন ঢুকতে না পারে বা হচ্ছে কোনো অবিশৃঙ্খলা যেন সৃষ্টি না করে বা এগুলো। ঠিক একইভাবে আমাদের শরীরের মধ্যে এক ধরনের ডিফেন্স ইউনিট আছে রক্তের ভিতরে, যে কি করে বাহিরের যে ক্ষতিকর উপাদানগুলো আছে সেগুলো রক্তের ভিতরে প্রবেশ বাধা প্রদান করে, সেটি হচ্ছে ডাব্লিউবিসি। এই ডাব্লিউবিসি কোষকে আমাদের শরীরের ডিফেন্সিভ ইউনিট বলা হয়। এর কাজ হচ্ছে ফ্যাগোসাইটোসিস করা। কি করা? ফ্যাগোসাইটোসিস শব্দের অর্থ হচ্ছে জীবাণু ভক্ষণ করা বা ধ্বংস করা বা ভক্ষণ করা। এটি হচ্ছে মূলত এই ডাব্লিউবিসি অর্থাৎ শ্বেত রক্তকণিকা, এই শ্বেত রক্তকণিকার কাজ। সে কি করে বাহির থেকে কোনো যদি রোগ জীবাণু ক্ষতিকর উপাদান যদি শরীরের ভিতরে প্রবেশ করে তাহলে সে সেটিকে ধ্বংস করে দেয়। ঠিক একই রকম ভাবে আমাদের শরীরে বিভিন্ন ধরনের এই ফ্যাগোসাইটোসিস যারা করে, অর্থাৎ যারা জীবাণু ভক্ষণ করে, সেগুলো কোষে প্রচুর পরিমাণে কোষ আছে। সেগুলোর স্থানভেদের নাম বিভিন্ন ধরনের হয়ে থাকে। যেমন যদি রক্তের কথা বলা হয়, রক্তের ক্ষেত্রে ডাব্লিউবিসিরও যদি স্পেসিফিকভাবে যদি বলা হয় তাহলে কোনটি, তাহলে সেটা হচ্ছে মনোসাইট। হ্যাঁ, ঠিক একইভাবে যদি আমাদের ব্রেনের কথা চিন্তা ভাবনা করা হয় সেখানে ফ্যাগোসাইটিক সেল আছে, হচ্ছে নিউরোগ্লিয়াল সেল। হ্যাঁ, ঠিক এরকম বিভিন্ন নাম আছে স্থানভেদে। তাহলে এদের কাজ কি? এদের কাজ হচ্ছে জীবাণু ভক্ষণ করা বা হচ্ছে ধ্বংস করা। এই যে শ্বেত রক্তকণিকা, এর কোনো আকার বা আকৃতি নেই। যখন আমরা আরবিসি দেখলাম, আরবিসির একটা আকার আছে, নির্দিষ্ট আকার, সেটা কি গোলাকার দ্বি অবতল যুক্ত। হ্যাঁ, কিন্তু কিন্তু যদি আমরা ডাব্লিউবিসির কথা চিন্তা করি, ডাব্লিউবিসিতে কোনো ধরনের নির্দিষ্ট আকার নেই, এরা বিভিন্ন আকারের হইতে পারবে। হ্যাঁ, বিভিন্ন আকারের হয়ে থাকে, কেউ লম্বা, কেউ খাটো, কেউ আঁকা বাঁকা। হ্যাঁ, বিভিন্ন ধরনের, কারো কারো শরীরে দানাদারের জন্য বিভিন্ন ধরনের আকৃতি ধারণ করে। এইরকম আকারের মানে অর্থাৎ সুগঠিত কোনো তাদের একটা যে গঠন সেটি নেই। আচ্ছা, মানবদেহের প্রতি ঘন মিলিলিটার অর্থাৎ কিউবিক মিলিমিটারের রক্তে 5 থেকে 8 হাজার হাজার শ্বেত রক্তকণিকা থাকে। হ্যাঁ, এবং এই শ্বেত রক্তকণিকা
দুইটা সময় বৃদ্ধি পায়। একটি হচ্ছে শিশুদের ক্ষেত্রে, চাইল্ড চাইল্ড কেন চাইল্ডদের ক্ষেত্রে বেশি? চাইল্ডদের ক্ষেত্রে তাদের যে ইমিউনিটি সিস্টেম যেটা, সেটা এখনো ভালোভাবে ডেভেলপ না হওয়ার কারণে তাদের খুব সহজেই কোনো জীবাণু দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে, যার কারণে তাদের শরীরে শ্বেত রক্তকণিকার হার অনেক বেশি হয়ে থাকে। হ্যাঁ, নর্মাল মানুষের যদি 5 থেকে 8 হাজার হয়ে থাকে হয়, তাহলে একটি শিশুর ক্ষেত্রে সেটি আরও বৃদ্ধি পেতে পারে। এবং আরেকটি কন্ডিশন হচ্ছে কোনো অসুস্থ ব্যক্তি। হ্যাঁ, তুমি যদি কোনো অসুখে আক্রান্ত হয়ে থাকো, তখন সেই ক্ষেত্রে তোমার যে রক্তের যে রক্তের পরীক্ষা কি? সিবিসি, কমপ্লিট ব্লাড কাউন্ট টেস্ট। হ্যাঁ, তো আমরা সচরাচর ডক্টরের কাছে গেলেই যদি কেউ যদি জ্বরে আক্রান্ত হয়, অনেক দিন ধরে জ্বর, 7 দিন 10 দিন পর তারপরেও জ্বর ছাড়তেছে না, তখন যদি আমরা কোনো ডক্টরের কনসালটেশন নেওয়ার জন্য কোনো ডায়াগনস্টিক সেন্টারে যদি যাই, তখন ডক্টর আমাদের ফার্স্ট যে কোনো ডিজিজ কন্ডিশনে যদি তুমি কনসালটেশন নাও, সেক্ষেত্রে দেখা যায় ডক্টর সর্বপ্রথম তোমাকে সিবিসি টেস্ট করতে বলে, রক্তের একটা পরীক্ষা করতে বলে। এই পরীক্ষার ভিতরে ডাব্লিউবিসিও দেওয়া থাকে, আরবিসিও মান দেওয়া থাকে, প্লাটিলেট অণুচক্রিকার মানও দেওয়া থাকে, এবং রক্তের আরও বিভিন্ন ধরনের উপাদান, ইএসআর, এমসিভি, হ্যাঁ, এগুলো উপাদান থাকে। তো ডক্টর যদি দেখে যে কোনো ব্যক্তির তার ডাব্লিউবিসির সংখ্যা অনেক বেড়ে গেছে, যদি দেখে রিপোর্টে যে কোনো ব্যক্তির শরীরে ডাব্লিউবিসির সংখ্যা যদি অনেক বেড়ে যায় তার নর্মাল স্বাভাবিকের থেকে, তখন সে ধারণা নেয় যে শরীরের ভিতরে নিশ্চয়ই কোনো শক্তিশালী জীবাণু আক্রমণ করেছে, যার কারণে সে অসুস্থ হয়ে পড়েছে। তখন সেক্ষেত্রে কি অসুখ হয়েছে তার, সেটা ডায়াগনোসিস করা যায়। সেই ডায়াগনোসিস পারপাসে যেগুলো টেস্ট বা পরীক্ষা নিরীক্ষা করা সম্ভব হয়, সেগুলো তারা সাজেস্ট করে থাকে। তো দুইটি ক্ষেত্রে এই ডাব্লিউবিসির মান বেড়ে যায়। একটা আমরা বললাম হচ্ছে চাইল্ড, অর্থাৎ শিশুদের ক্ষেত্রে, এবং আরেকটা কি, কোনো অসুখের ক্ষেত্রে। এই দুইটি ক্ষেত্রে ডাব্লিউবিসির সংখ্যা বেড়ে যায়। এবং এখানে একটা রেশিও আছে, একটা অনুপাত আছে, সেই অনুপাতটা হচ্ছে ডাব্লিউবিসি এবং আরবিসির মধ্যে। আরবিসি এবং ডাব্লিউবিসির মধ্যে লোহিত রক্তকণিকা এবং শ্বেত রক্তকণিকার একটি অনুপাত আছে। সেই অনুপাতটা কত? অনেক সময় পরীক্ষায় থাকে, যারা অ্যাডমিশন দিবে তাদের জন্য তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেটি হচ্ছে 700:1। এটা মানে কি বোঝাচ্ছে? যদি তোমার দেহে 700টা কোষ থাকে, রক্তের মধ্যে 700টা কোষ, ধরে নাও 700টা কোষ আছে, তো প্রতি 700 কোষের জন্য একটি করে শ্বেত রক্তকণিকা আছে, যারা কি করতেছে? ডিফেন্স করতেছে, প্রতিহত করতেছে, বা আমাদের যে সেনা প্রশাসন আছে সেই হিসাবে কাজ করতেছে। কিসে? প্রতি 700টি কোষের জন্য একটি করে কোষ। তাহলে যদি এভাবে মনে রাখো, তাহলে আশা করি যে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম। তখন তুমি খুব সহজেই এগুলো কোশ্চেনের অ্যান্সার করতে পারো। যেমন লোহিত রক্তকণিকার এগুলো যদি কোশ্চেন আসে যে অনুপাত কত, তখন তুমি ইজিলি বলে দিতে পারো যে 700টা কোষের জন্য 1, তার মানে 700:1। বোঝা গেছে? ওকে। এবং এই ডাব্লিউবিসির ভিতরে আমরা আগে গত সেশনে আমরা দেখে আসছিলাম যে রক্তের একটা চার্ট দেওয়া, সেই চার্টের ভিতরে ডাব্লিউবিসি বা শ্বেত রক্তকণিকা দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে দানাদার, আরেকটি হচ্ছে দানাবিহীন। একটি দানাদার, একটি দানাবিহীন। তো এই দানাদার কোষ বা গ্র্যানুলোসাইট এবং দানাদার বিহীন অ্যাগ্র্যানুলোসাইটকে আবার কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। যেমন দানাদার
যে দানাদার কোষ, এই দানাদার কোষে তিনটা ভাগে ভাগ করা হয়েছে, যেমন হচ্ছে ইসিনোফিল, বেসোফিল, আরেকটা হচ্ছে নিউট্রোফিল। এই তিনটি ভাগে ভাগ করা হয় যে দানাদার যুক্ত যে শ্বেত রক্তকণিকা, সেই শ্বেত রক্তকণিকাকে। এবং যদি আমরা দানাবিহীন এই কোষকে যদি বিভক্ত করি তাহলে দুই ধরনের পাবো আমরা। একটি হচ্ছে মনোসাইট, আরেকটি হচ্ছে লিম্ফোসাইট। এই পাঁচ ধরনের কোষ আমরা শ্বেত রক্তকণিকার ভিতরে দেখতে পাই। এবং তোমাদের বইয়ে এটা যেমন হচ্ছে লিম্ফোসাইট এই কোষের আয়ুষ্কাল দেওয়া আছে, মনোসাইট কোষেরও আয়ুষ্কাল দেওয়া আছে। ঠিক একই রকম লিম্ফোসাইট, এই লিম্ফোসাইট কোষের আয়ুষ্কাল কিছুটা আরবিসির মতো, 100 থেকে 120 দিন। হ্যাঁ, এবং মনোসাইট আমাদের যে ফ্যাগোসাইটোসিস করে, যে ফ্যাগোসাইটিক সেল, এই ফ্যাগোসাইটিক সেলের আয়ুষ্কাল হচ্ছে 10 থেকে 12 দিন। হ্যাঁ, 10 থেকে 12 দিন এটি হয়ে থাকে। এবং আমাদের এই সাথে যেটা জানতে হবে সেটা হচ্ছে এই শ্বেত রক্তকণিকা অর্থাৎ ডাব্লিউবিসির কাজটা কি। আরবিসিরও তো যেমন একটা নির্দিষ্ট কাজ ছিল, শুধুমাত্র সেই কাজটি করে যেটা তার নির্ধারিত কাজ, ঠিক একই রকম ভাবে ডাব্লিউবিসি বা শ্বেত রক্তকণিকারও কিছু কাজ আছে। যেমন সে কি করে, ফ্যাগোসাইটোসিস করে অর্থাৎ জীবাণু ভক্ষণ করে। এই জীবাণু ভক্ষণ সে দুইটি কোষের মাধ্যমে করে। কয়টি কোষ? দুটি কোষ। একটি হচ্ছে মনোসাইট, আরেকটি হচ্ছে নিউট্রোফিল। এই দুটি কোষের সাহায্যে সে কি করে, জীবাণু ভক্ষণ অর্থাৎ ফ্যাগোসাইটোসিস করে। লিম্ফোসাইটগুলো হচ্ছে অ্যান্টিবডি সৃষ্টি করে রোগ প্রতিরোধ করে। হ্যাঁ, এবং বেসোফিল হচ্ছে হ্যাপারিন তৈরি করে, যা রক্তনালীর অভ্যন্তরীণ রক্ত জমাট বাধা রোধ করে। হ্যাঁ, অনেক সময় যে রক্ত জমাট বাঁধে, এই রক্ত জমাট বাঁধার জন্য এক ধরনের হরমোন নিঃসৃত হয়, যেটা এই জমাট বাঁধা অংশটাকে ব্যাহত করে অর্থাৎ বাধা প্রদান করে। সেই হরমোন, সেই সাবস্টেন্স এর নাম হচ্ছে হেপারিন। হেপারিন নামক এক ধরনের কেমিক্যাল সাবস্টেন্স রিলিজ করে। এবং দানাদার কোষ যেমন পড়ে আসছে যে ইসিনোফিল, বেসোফিল, নিউট্রোফিল। হ্যাঁ, ঠিক একইভাবে যে দানাদার যে লিউকোসাইট অর্থাৎ যে ডাব্লিউবিসি কোষ হয়, সে কি করে, হিস্টামিন সৃষ্টি করে। যে হিস্টামিনটা কি করে, আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে বৃদ্ধি পায়। তো এইটুকু হচ্ছে মোটামুটি আমাদের আজকের যে শ্বেত রক্তকণিকা সেটা সম্পর্কে আলোচনা। আশা করি সবাই বুঝতে পেরেছো। যদি কারো বুঝতে কোনো ধরনের সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আমি চেষ্টা করব তোমাদের সমস্যাটাকে সমাধান করার জন্য, ইনশাল্লাহ। এবং দেখা হবে পরবর্তী পার্টে, সেইখানে আমরা আলোচনা করব হচ্ছে অনুচক্রিকা। তো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।